হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তোমরা জানো যে এই চ্যানেলে কন্টিনিউ প্র্যাকটিস সেট চলছে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটা তোমাদের কামিং আপার প্রাইমারি যে এক্সাম হবে, আপার প্রাইমারি টেট, তার একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে তোমাদের 30 নম্বর আছে। তোমরা আশা করি সকলে বাড়িতে পড়াশোনা করছো। পড়াশোনার সাথে সাথে যদি তোমরা এই প্র্যাকটিস সেটগুলো করে নাও, তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে দক্ষতা বেড়ে যাবে এবং তোমরা ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না, এতটাই দক্ষতা তোমাদের বেড়ে যাবে। তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কি হবে, তোমাদের একটা কালেকশন তৈরি হয়ে যাবে কোশ্চেন অ্যান্সারের, যেটা তোমাদের পরীক্ষায় হেল্প করবে এবং তোমাদের এক্সট্রাভাবে কোনো সমস্যায় পড়তে হবে না। এবং তোমরা প্রত্যেকটা ভিডিও, এর আগে অনেকগুলো ভিডিও এসছে, প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, যাতে তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অনেকেই আছো যারা হয়তো কোচিং নিচ্ছ না বা টিউশন পড়ছো না, তাদের ক্ষেত্রে এই চ্যানেলটি সহায়ক হবে এবং তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলে পুরো সিলেবাসের উপরে, পুরো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে তোমাদের দক্ষতাটা বেড়ে যাবে। তো আজকের যে চ্যাপ্টার আলোচনা হবে সেটা হলো শিখনের জন্য মূল্যায়ন, শিখনের মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, এর পরিপ্রেক্ষিত এবং চর্চা। অর্থাৎ যেটা আমরা বুঝি অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এই যে বিষয়টা, এটা সামগ্রিক পুরো ব্যাপারটা নিয়ে আজকে কোশ্চেন অ্যান্সার সেশনে আলোচনা হবে। এটা তোমার এই চ্যাপ্টারের প্রথম ভিডিও। এরপরে আরও অনেকগুলো ভিডিও আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগে অনেক ভিডিও আছে, তোমরা যদি বেল আইকনটা প্রেস করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও, তাহলে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে, মূল্যায়নের প্রকৃতি কি রকম? অর্থাৎ মূল্যায়ন মানে কি? অ্যাসেসমেন্ট, তাই তো? তো এই যে মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়ন বলতে সোজা ভাষায় বলতে গেলে, আমরা বিদ্যালয়ে যাই, শিক্ষক মহাশয় আমাদেরকে শিক্ষা দেন, আমরা সেটা শিখি, এটা হচ্ছে শিক্ষক শিখন প্রক্রিয়া, তাই তো? শিখন প্রক্রিয়া, এই শিখন প্রক্রিয়ায় আমরা কতটা শিখলাম কোনো একটা বিষয় সম্বন্ধে, কোনো একটা সাবজেক্ট সম্বন্ধে, তার যে পরিমাপ করা, তাই না, তার যে জাজমেন্ট, অর্থাৎ আমরা কে কতটা শিখতে পারলাম, সেই জাজমেন্ট প্রক্রিয়াকে কি বলা হয়? মূল্যায়ন বলা হয়। ঠিক আছে, সেই জাজমেন্ট প্রক্রিয়াটাই হচ্ছে মূল্যায়ন। তো এই মূল্যায়নটা কি ধরনের মূল্যায়ন? আংশিক, আনুপাতিক, তাত্ত্বিক না সামগ্রিক, কোনটা? তোমাদের একটু বলে দিই, এই মূল্যায়ন দু রকম হয়, সামেটিভ আর ফর্মেটিভ, তাই তো? ফর্মেটিভ হয় মোটামুটি এক বছরের মাঝামাঝি জায়গায় শিখনের, অর্থাৎ একটা অ্যাকাডেমিক সেকশন, অর্থাৎ সারা বছরের পুরো যে পড়াশোনা, সেই পড়াশোনার মাঝামাঝি অংশতে কি হয়? ফর্মেটিভ এভলিউশন হয়, ফর্মেটিভ মূল্যায়নটা হয়। ফর্মেটিভ আর সামেটিভ, একটু পরে আরও কোশ্চেন আসবে, সেখানে তোমরা দেখতে পাবে ফর্মেটিভটা হয় মাঝামাঝি, তাই তো? আর সামেটিভটা হয় কি? শেষে, একেবারে শেষে। তাহলে মাঝামাঝিতে হচ্ছে এবং শেষে হচ্ছে, তার মানে কি পুরো প্রক্রিয়াটাতে হচ্ছে, তাই না? তাহলে অ্যান্সারটা হবে কি? সামগ্রিক। সামগ্রিক অর্থাৎ সমস্ত সময়ে কতটা শিখতে পারলাম, পুরো সমস্ত সময়ের ওপরেই মূল্যায়নটা হচ্ছে। আনুপাতিক হারে তো নয়, আংশিক তাও নয়, সম্পূর্ণরূপে হয়, আংশিক নয়, তাত্ত্বিকও নয়। সঠিক উত্তর হলো ডি। নেক্সট কোশ্চেন, কোনো কিছু ড্যাশ ভিত্তিতে মূল্য নির্ধারণ করাই হলো মূল্যায়ন। অর্থাৎ কিসের ভিত্তিতে মূল্য নির্ধারণ করাকে আমরা মূল্যায়ন বলবো? এ অবস্থার, বি আদর্শের, সি কাজের, ডি মানচিত্রের, কোনটা? কোনো কিছুর কিসের ভিত্তিতে মূল্যায়ন নির্ধারণ করা, যে মূল্যায়ন নির্ধারণ করাই হলো মূল্যায়ন, এটা কিসের ভিত্তিতে করা হবে?
আদর্শের ভিত্তিতে না কাজের ভিত্তিতে না মানচিত্রের ভিত্তিতে না অবস্থার ভিত্তিতে, কোনটার হবে? দেখো মানচিত্রেতে তো হবে না, বুঝতে পারছো। অবস্থার কি অবস্থা? অবস্থার কোনো প্রশ্ন নেই। কিসের ভিত্তিতে মূল্য নির্ধারণ করাই হলো মূল্যায়ন। কিসের ভিত্তিতে মূল্য নির্ধারণ করতে হবে? অর্থাৎ ধরো এই যে শিক্ষার্থী যারা ছাত্রছাত্রী, তারা তো পড়াশোনা করছে, এবং কে কী পরিমাণে পড়াশোনা করলো বা কোনো একটা বিষয় সম্বন্ধে সে কতটা বুঝলো, সেটা তো কারা মূল্যায়ন করেন? শিক্ষক মহাশয়রা। সে শিক্ষক মহাশয়রা কিসের ভিত্তিতে মূল্যায়ন করবে? কাজের ভিত্তিতে? অর্থাৎ কে কত বেশি কাজ করছে, সে এরকম কিছু কি আছে শিক্ষার্থীর সঙ্গে তো কাজের কোনো ব্যাপার নেই, তাই না? কাজের মাধ্যমে তো মূল্য নির্ধারণ নয়, মানচিত্রের মাধ্যমে নয়, অবস্থা নয়, সেটা হবে আদর্শের ভিত্তিতে। আদর্শ অর্থাৎ কতটা সততার সঙ্গে সে শিক্ষা অর্জন করছে, তাই না? এই যে শিক্ষা অর্জন করছে, সে কতটা আদর্শের ওপর ভিত্তি করে, কতটা ন্যায়পরায়ণের সঙ্গে, কতটা সততার সঙ্গে সে কতটা সততার সঙ্গে সে কাজ করছে। এবং শিক্ষক মহাশয় কি করবেন? তাদের প্রত্যেককে মূল্যায়ন করবেন। মূল্যায়নের দৃষ্টিভঙ্গি কি হবে? আদর্শ হবে। কারণ কি, ধরো তুমি শিক্ষক মহাশয়, তুমি প্রচুর পরিশ্রম করো, সেই পরিশ্রমের ভিত্তিতে তুমি তো শিক্ষার্থীদের দেখবে না, বা মানচিত্রের মাধ্যমে দেখবে না, বা কোনো তাদের অবস্থা আমার অবস্থা অনুযায়ী আমি শিক্ষার্থীদের দেখব, তাও তো নয়। কি দেখব? আদর্শের ভিত্তিতে দেখব। অর্থাৎ একজন শিক্ষক মহাশয় প্রত্যেক শিক্ষার্থীকে সমান চোখে দেখবেন এবং মূল্যায়ন করবেন। শিক্ষক মহাশয়ের অনলি ফোকাস হবে কি, শিক্ষার্থীরা কতটা শিখতে পেরেছে, অন্য কোনো কিছুর উপরে কিন্তু ফোকাস হবে না। অর্থাৎ শিক্ষক মহাশয়ের যে দৃষ্টিভঙ্গি, সেটা থাকবে আদর্শের সহিত দৃষ্টিভঙ্গি, সবার প্রতি সমান শ্রদ্ধা। সঠিক উত্তরটি হলো বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। কি বলছে? পরিমাপের প্রকৃতি কী রকম? পরিমাপের যে প্রকৃতি সেটা কী রকম? এ নিরবিচ্ছিন্ন, বি আংশিক, সি সামগ্রিক, ডি দীর্ঘ প্রক্রিয়া। কোনটা? পরিমাপের প্রকৃতি দেখো কোনটা, নিরবিচ্ছিন্ন, আংশিক, সামগ্রিক না দীর্ঘ প্রক্রিয়া? কোনটা হবে বলো? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর আমি বলছি তোমাদের বিস্তারিতভাবে। তোমরা কে কি পারছো দেখে নি একটু বলো। পরিমাপের প্রকৃতি কী রকম? দেখো পরিমাপের প্রকৃতি কী রকম হবে? সামগ্রিক, দীর্ঘ প্রক্রিয়া না নিরবিচ্ছিন্ন? কোনটা হবে বলো? দেখো পরিমাপ কাকে বলে, প্রথমে তোমাদের এই বিষয়টা জানতে হবে। পরিমাপ কাকে বলে? পরিমাপের প্রকৃতি কীরকম, প্রশ্নটা হচ্ছে তোমাদের পরিমাপের প্রকৃতি কীরকম, কিন্তু তোমাদের জানতে হবে পরিমাপ কাকে বলে। পরিমাপ হচ্ছে তোমাদের, পরিমাপ কাকে বলে যদি বলা হয়, তাহলে বলতে হবে যে কোনো ব্যক্তি একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য কতটুকু অর্জন করেছে তার সংখ্যাগত বর্ণনা লাভের প্রক্রিয়াই হলো পরিমাপ। অর্থাৎ কোনো ব্যক্তি একটা কোনো সুনির্দিষ্ট, ধরো তুমি ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, তাহলে তুমি ইতিহাসের বিষয়টাকে নিয়ে কতটা জ্ঞান অর্জন করেছো তার যে সংখ্যাগত বর্ণনা, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে তোমার যদি ইতিহাস পরীক্ষা না হয়, তুমি একটা ভালো অ্যান্সার করলে তুমি একটা ভালো নম্বর পাবে। সেই নম্বরটা কি, একটা
তোমার যে শিক্ষা জ্ঞান অর্জন তার একটা পরিমাপের বর্ণনা, যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে, সেটাকেই বলছে পরিমাপ। ঠিক আছে, ধরো তুমি ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, এবার ইতিহাসে তুমি ভালো ছাত্র, সব পারবে, তো তুমি পরীক্ষায় সমস্ত প্রশ্নের অ্যান্সার করলে, সেই অ্যান্সারের ভিত্তিতে তুমি একটা নম্বর পেলে, সেই নম্বরটাই কি প্রকাশ করছে, তোমার ওই ইতিহাস সম্বন্ধে কতটুকু জ্ঞান আছে তোমার সেটা প্রকাশ করছে। অর্থাৎ তোমার যে শিক্ষাগত জ্ঞান সেটা সংখ্যার দ্বারা যে বর্ণনা, সংখ্যার দ্বারা প্রকাশ করা, সেটাকে বলা হচ্ছে পরিমাপ। তাহলে এই পরিমাপের প্রকৃতি কীরকম? সামগ্রিক। অর্থাৎ পরিমাপ কি তোমার জীবনের সব কিছু কভার করে? না। পরিমাপ কি দীর্ঘ প্রক্রিয়া? দীর্ঘ প্রক্রিয়া নয়, এটা কিছু সময় নিয়ে হয়, নিরবিচ্ছিন্ন। অর্থাৎ কোনো বিচ্ছিন্নতা হবে না জীবনে পরিমাপের, সবসময় পরিমাপ চলবে না, এমনটা নয়। পরিমাপ হচ্ছে আংশিক। আংশিক কারণ দেখো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিমাপের দরকার আছে। তুমি প্রথমে শিক্ষা অর্জন করলে ইতিহাস সম্বন্ধে, ইতিহাস বিষয় নিয়ে পড়লে, তুমি এক্সামে একটা নম্বর পেলে ভালো, সেই নম্বর দ্বারা বোঝা গেল তুমি ইতিহাস সাবজেক্টটা তোমার শিক্ষাগত জ্ঞান বেশি আছে, এবং সেটা কি তুমি নাম্বারের মাধ্যমে প্রকাশ পেলো যে তোমার শিক্ষাগত জ্ঞানটা বেশি আছে। তুমি ভালো শিক্ষা অর্জন করলে, এরপর তুমি কি হবে? তুমি ভালো পড়াশোনা করলে তুমি টিচার হবে। এবার টিচার হলে তখন তুমি কি প্রফেশনে গেলে? টিচিং প্রফেশন। অর্থাৎ তুমি শিক্ষাদান করছো, সেই শিক্ষাদান কেমন করছো তারও আবার পরিমাপ আছে, তাই না? তারও তো পরিমাপ আছে। তুমি কেমন টিচিং দিচ্ছ সেটা ছাত্রদের রেজাল্টের মাধ্যমে বোঝা যাবে, তাহলে সেটারও পরিমাপ হয়। অর্থাৎ পরিমাপ কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় না, এটা চলতেই থাকে, তাই না? তাহলে প্রথমে তুমি শিক্ষার্থী হিসেবে পরিমাপ হলো তোমার, তারপর টিচার হিসেবে পরিমাপ হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রক্রিয়ায় জীবনের পরিমাপ আছে, কিন্তু পরিমাপ দীর্ঘ নয়, পরিমাপ সময় সময় অনুসারে ভ্যারি করে। প্রথমে তুমি কী ছিলে? স্টুডেন্ট ছিলে, সেই সময় তোমার পরিমাপ হয়েছে। এবার কি টিচার হিসেবে পরিমাপ হয়েছে। অর্থাৎ সব ক্ষেত্রেই পরিমাপ আছে, কিন্তু সেটা একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত, অর্থাৎ আংশিক। ঠিক আছে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাপ হয়। তাহলে সঠিক উত্তরটি হলো এখানে বি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পরিমাপের বৈশিষ্ট্য? কোনটা পরিমাপের বৈশিষ্ট্য? কোনটা? পরিমাপ হলো পরিমাণগত, পরিমাপ হলো গুণগত, পরিমাপ হলো অবিচ্ছিন্ন প্রক্রিয়া, না পরিমাপ হলো সামগ্রিক? কোনটা কোনটা হবে? পরিমাপটা কি পরিমাণগত, গুণগত, অবিচ্ছিন্ন প্রক্রিয়া, না সামগ্রিক প্রক্রিয়া? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? পরিমাপ সামগ্রিক নয়, এটা কিছুটা অংশ নির্দেশ করে, কিন্তু সামগ্রিক নয়। পরিমাপ কি গুণগত? না গুণগত নয়। অবিচ্ছিন্ন প্রক্রিয়া পরিমাপ? না অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিমাপ হয়, তাই এটা অবিচ্ছিন্ন নয়। তাহলে পরিমাপ কি পরিমাণগত। কেন? ধরো দূরত্বের তুমি পরিমাপ করছো, দূরত্ব, তাহলে কি করবে তুমি? মিটার, কিলোমিটার, তাই না? এটা হলো দূরত্ব। আবার যদি বলা হয় সময়, সময় কি কি ইউজ করবে তুমি? সেকেন্ড, ঘন্টা, তাই না? এটা হচ্ছে সময়। তাহলে দূরত্ব, সময়, এক্ষেত্রে কি আলাদা আলাদা আমরা পরিমাপ করছি, তাই না? তাহলে এটা কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1000 মিটারে 1 কিলোমিটার ইত্যাদি। তাহলে কি এটা তো পরিমাণই বোঝাচ্ছে, তাই না? গুণগত বিষয় নয়, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন। অর্থাৎ দূরত্বের ক্ষেত্রে একরকম, সময়ের ক্ষেত্রে একরকম, আবার তাপমাত্রার ক্ষেত্রে একরকম, অর্থাৎ এটা বিচ্ছিন্ন। আর কি সামগ্রিক? না সামগ্রিক নয়, এটা তো ভিন্ন, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। তাহলে সঠিক উত্তরটি হলো এ। এ। নেক্সট কোশ্চেন, সিআরটিতে শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য অর্জিত হয়? সিআরটিতে শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য অর্জিত হয়? এ চূড়ান্ত বৈশিষ্ট্য, বি মূল্যায়নগত উদ্দেশ্য, সি নির্দেশগত বৈশিষ্ট্য উদ্দেশ্য, ডি হচ্ছে প্রারম্ভিক উদ্দেশ্য। কোনটা? কোনটা? সিআরটিতে শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য অর্জিত হয়? প্রারম্ভিক, মূল্যায়নগত, চূড়ান্ত, না নির্দেশনাগত? কোনটা কোনটা হবে বলো? তোমরা অ্যান্সার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি
সেটা ধরে নিতে পারবো তোমরা কীরকম বুঝছো। তারপর আমি এটাকে বিস্তারিত আলোচনা করছি। সিআরটিতে শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য অর্জিত হয়? বলো, কে পারবে? তোমাদের পড়ানো হচ্ছে, এটা প্র্যাকটিসও হচ্ছে। হ্যাঁ, তোমরা প্রথমে অ্যান্সার করে দেবে, দিয়ে পরে একটু মিলিয়ে নেবে যে তোমাদের এগুলো ঠিক হচ্ছে কি না। দেখো, সিআরটি বিষয়টা কি? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, তাই তো? ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, অর্থাৎ কাকে বলে? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার আদর্শে বা ভিত্তিতে শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন বা বিচার করাকে বলা হয় সিআরটি। ঠিক আছে? নির্দিষ্ট কিছু আদর্শর বা ভিত্তিতে শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন বিচার করাকে বলা হয় সিআরটি। তাহলে সিআরটির কিছু কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন তুমি প্রথমে বলতে পারো, সিআরটির বৈশিষ্ট্য হলো পূর্ব নির্ধারিত বিচারের সাহায্যে শিক্ষার্থীর পারদর্শিতার ন্যূনতম মানকে স্থির করে সামগ্রিক বিকাশে যে চিত্র তুলে ধরাই হলো উদ্দেশ্য। ঠিক আছে? তারপরে তুমি বলতে পারো, শিক্ষামূলক উদ্দেশ্যের পরিপ্রেক্ষিত চিহ্নিত করে সেই অনুসারে অভিক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয়। 3 নম্বর তুমি বলতে পারো যে পূর্ব নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করা হয় এবং শিক্ষার্থী কোনো আচরণে সক্ষম না দুর্বল তা দেখা হয়। ঠিক আছে? অর্থাৎ তুমি ধরো ইতিহাস নিয়ে পড়াশোনা করছো বা ভূগোল নিয়ে, ঠিক আছে? তাহলে ভূগোলে তুমি একটা ভালো জ্ঞান অর্জন করেছো, তুমি ভালো মার্কস পেয়েছো। এবার মার্কস পাওয়ার পরে তোমাকে শিক্ষক মহাশয় ডাকলেন, ডেকে একটা ইন্টারভিউ নিলেন। এবার ইন্টারভিউ কি হবে? তোমার পূর্ব রেজাল্টটা শিক্ষক মহাশয় দেখবেন, সেখান থেকে একটা কি পাবেন, তোমার আভাস পেয়ে যাবেন যে এই ছেলেটা ভূগোলে কি ছিল, কতটা পারদর্শী ছিল, সেটা নাম দেখে বুঝে যাবে। 1 নম্বর। তারপরে কি করবে? তোমাকে কিছু নির্দেশনা দান করবেন, অর্থাৎ তোমাকে কিছু প্রশ্ন ধরবেন। সেই প্রশ্ন কিসের উপর ধরবেন? তুমি বিগত দিনে যে তুমি শিক্ষা অর্জনটা করেছো তার উপরে ভিত্তি করে তোমাকে কিছু প্রশ্ন করবেন শিক্ষক মহাশয়। সেই শিক্ষক মহাশয় যদি প্রশ্ন করে তুমি ভালো অ্যান্সার দিয়ে দাও, তাহলে শিক্ষক মহাশয় কি করবেন? শিক্ষক মহাশয় বুঝে যাবেন যে না, সত্যিই ছেলেটা ভালো শিক্ষা অর্জন করেছে বলেই সে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারছে, তাই না? এবার তুমি যদি না পারো, তাহলে তুমি যে বিগত দিনে জ্ঞান অর্জন করেছো সেটার উপরে প্রশ্নচিহ্ন দেখা দেবে। এটাকেই বলা হচ্ছে সিআরটি। ঠিক আছে? তাহলে সিআরটির কোন বৈশিষ্ট্য অর্জিত হয়? সেটা হচ্ছে নির্দেশনাগত উদ্দেশ্য। ঠিক আছে? নির্দেশনাগত উদ্দেশ্য, এটা কি হয়? এটা শিক্ষার্থী অর্জন করতে পারে। অর্থাৎ সিআরটির মাধ্যমে, সিআরটি বিষয়টা কি সেটা শিক্ষক মহাশয় তোমাদের যেটা বললাম ওই পদ্ধতিতে প্রশ্ন করেন, এবং এটা কি শিক্ষার্থীর কি অর্জন হয়? শিক্ষার্থীর নির্দেশনাগত উদ্দেশ্যটা অর্জিত হয়। ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটি হলো সি। সিআরটির প্রধান উদ্দেশ্য কি? দেখো, ওই কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেছে। সিআরটির প্রধান উদ্দেশ্যটা কি? বলো, কোনটা হবে? শিক্ষার্থীর পাঠ্যক্রম ভিত্তিক পারদর্শিতা নির্ণয়, না শিক্ষার্থীর সহপাঠমিক মূল্যায়ন করা, না শিক্ষার্থীর হাতের কাজের পরিমাপ করা, না কোনোটিই নয়? কোনটা? কোনটা? একটু আগে যেটা বোঝালাম যে তুমি প্রথমে জ্ঞান অর্জন করলে, ভালো মার্কস তুললে, এবার তোমাকে সেই বিষয়ের উপরে শিক্ষক মহাশয় কোশ্চেন করছেন, নির্দেশনা, অর্থাৎ ইন্টারভিউয়ের সঙ্গে অনেকটা তুলনা করতে পারো তুমি বিষয়টাকে। তাহলে ইন্টারভিউয়ের এবার তাহলে কি হচ্ছে? ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি যদি পেরে যাও, তাহলে তুমি যে জ্ঞান অর্জনটা করেছো সামগ্রিক, সেটা ঠিকঠাক করেছো, এটা প্রকাশ পাবে। আর তুমি যদি শিক্ষক মহাশয়ের ইন্টারভিউয়ে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার না দিতে পারো,
তখন কি বলবে যে তুমি জ্ঞান অর্জনটা অর্থাৎ যে মার্কস পেয়েছো সেটা ঠিকঠাক হয়নি, অর্থাৎ শিক্ষার্থীর পাঠক্রমিক পারদর্শিতা নির্ণয়। ঠিক আছে, শিক্ষার্থীর পাঠক্রম ভিত্তিক পারদর্শিতা নির্ণয়, এটা হচ্ছে সঠিক উত্তর। সহ পাঠক্রমিক মূল্যায়ন, সহ পাঠের প্রশ্ন নয়, হাতের কাজে সেটাও নয়, কোনোটি এই অপশান হবে না। সঠিক উত্তরটি হচ্ছে এ। ঠিক আছে, সিআরটি বোঝা গেল। সিআরটি শিখনের কোন সময়ে প্রয়োগ করা হয়? এটা অনেকেই পারবে ভালো করে, যদি বুঝে থাকো সিআরটি বিষয়টা কি, তাহলে কোন সময় প্রয়োগ করা হয় বলো। বলো, সঠিক উত্তর কি হবে? শিখনের বাইরে? না, শিখনের বাইরে নয়, একেবারে দেখো, পূর্বে ও পরে উভয় সময়ে, মাঝখানে, না প্রথমে? এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়? প্রথমে হয়, কিন্তু সঠিক উত্তরটি হবে ডি। অর্থাৎ ওই যে বললাম, প্রথমে তোমাকে জিজ্ঞেস করে নেওয়া হয় তুমি কতটা পারছো, তারপর তোমাকে শিক্ষা অর্জন করা হলো, শিক্ষা দেওয়া হলো, সেখানে তুমি একটা পারদর্শিতার পরিচয় দিলে, এক্সাম দিলে, নম্বর পেলে। এরপরে আবার তোমাকে কোশ্চেন করা হয় যে তুমি সেটা ঠিকঠাক শিখেছো কিনা, দিয়ে কি আবার তোমার জাজমেন্টটাকে কমপ্লিট করা হয়। অর্থাৎ পূর্বে ও পরে উভয় সময়ই হয়। সঠিক উত্তরটি হলো ডি। দেখো, ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির উদ্দেশ্য কি? ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ এই যে অ্যাসেসমেন্ট, সেটা ধারাবাহিক অ্যাসেসমেন্ট, যেটা ধারাবাহিক মূল্যায়ন, এই পদ্ধতির উদ্দেশ্য কোনটি? এ, পাঠদান চলাকালীন শিক্ষক ছাত্রের সাফল্য ব্যর্থতার তথ্যকে সরবরাহ করা, পাঠদান শেষে শিক্ষার্থীর সাফল্যের তথ্যকে সরবরাহ করা, পাঠদানের প্রথমে শিক্ষকের ব্যর্থতার তথ্য সরবরাহ করা, না পাঠদানের মাঝখানে শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক ভিত্তিক তথ্য সরবরাহ করা? কোনটা কোনটা হবে বলো? ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির উদ্দেশ্যটা কি? ধারাবাহিক, বলো কি হবে? ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির উদ্দেশ্য কোনটা? বলো, পাঠদান চলাকালীন শিক্ষক ও ছাত্রের সাফল্য ব্যর্থতার তথ্যকে সরবরাহ করা, না পাঠদান শেষে শিক্ষার্থীর সাফল্যের তথ্যকে সরবরাহ করা, না পাঠদানের প্রথমে শিক্ষকের ব্যর্থতার তথ্যকে সরবরাহ করা? কোনটা? না পাঠদানের মাঝখানে শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক ভিত্তিক তথ্য সরবরাহ করা? কোনটা? বলো, কে বলতে পারে? দেখো, পাঠদান শেষে শিক্ষার্থীর সাফল্যের তথ্য সরবরাহ করা, ধারাবাহিক মূল্যায়ন, এই যে কথাটা ভালোভাবে বুঝতে হবে। ধারাবাহিক মানে কি? কন্টিনিউ চলছে, তাই না? এই সেন্সে ধারাবাহিক শব্দটা ব্যবহার করা হয়। যেমন যদি বলি সামেটিভ মূল্যায়ন, তাহলে তুমি স্বাভাবিকভাবে বুঝে যাবে যে একেবারে শিক্ষাদানের শেষ পর্বে সামেটিভ মূল্যায়ন। ফর্মেটিভ কি? ফর্মেটিভ মাঝে মাঝে হয়, এটা হচ্ছে ফর্মেটিভ। এখানে কি বলছে? ধারাবাহিক। তাহলে কি পাঠদান শেষে শিক্ষার্থীর সাফল্যের তথ্য সরবরাহ করে, এটা তো সামেটিভ হয়ে গেল, এটা ধারাবাহিক নয়। পাঠদানের প্রথমে শিক্ষকের ব্যর্থতার তথ্য সরবরাহ করা, না এমন কিছু নয়। পাঠদানের মাঝখানে, এটা তো ফর্মেটিভ হয়ে গেল। পাঠদানের মাঝখানে শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক ভিত্তিক তথ্য সরবরাহ করা, সম্পর্ক ভিত্তিক তেমন কোনো বিষয় নেই। এটা হবে পাঠদান চলাকালীন শিক্ষক ও ছাত্রের সাফল্য ব্যর্থতার তথ্যকে সরবরাহ করা। অর্থাৎ সঠিক উত্তরটি হলো এ, পাঠদান চলাকালীন। ঠিক আছে, এ, সঠিক উত্তরটি হলো এ, পাঠদান চলাকালীন, অর্থাৎ ধারাবাহিক। পাঠদান চলাকালীন শিক্ষক ছাত্রের সাফল্য ব্যর্থতার তথ্যকে সরবরাহ করা। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি কর্ম চলাকালীন মূল্যায়নের উদাহরণ নয়? কর্ম চলাকালীন যে মূল্যায়ন, তার উদাহরণ নয় নিচের কোনটি? কুইজ, বার্ষিক পরীক্ষা, গৃহকাজ, কোনোটাই নয়। কোনটা? দেখো,
নিচের কোনটি কর্ম চলাকালীন মূল্যায়নের উদাহরণ নয়? কুইজ। কুইজটা তো কর্ম করতে হয়, প্রশ্ন করতে হয়, অ্যান্সার দিতে হয়, তাই না? গৃহকাজও করতে হয়, এগুলো তো করতে হয়, অর্থাৎ এখানে তো ব্রেনটা খাটে, হাত পা নড়ে, এগুলো তো কাজ, তাই না? যেটা নিচের কোনটি কর্ম চলাকালীন মূল্যায়নের উদাহরণ নয়? এটা কর্ম চলাকালীন মূল্যায়নের উদাহরণ, গৃহকাজটা উদাহরণ। বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এটা কর্ম চলাকালীন মূল্যায়নের উদাহরণ নয়, ঠিক আছে? অর্থাৎ এটা কাজের মধ্যে পড়ছে না, এটা এটা কি, এটা শিক্ষা অর্জনের মূল্যায়ন করা পড়ছে, ঠিক আছে? এটা কর্মের প্রশ্নেতে আসছে না, বার্ষিক পরীক্ষা। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বি। দেখো কোনটি সঠিক? পরিমাপের ক্ষেত্র এবং মূল্যায়নের ক্ষেত্র পরস্পর বিপরীত। পরিমাপের পরিধি মূল্যায়নের পরিধির চেয়ে অনেক বেশি সংকীর্ণ। মূল্যায়নের পরিধি পরিমাপের পরিধির চেয়ে অনেক বেশি সংকীর্ণ। মূল্যায়নের পরিধি এবং পরিমাপের পরিধির চেয়ে অনেক বেশি অস্পষ্ট। কোনটা, কোনটি সঠিক? কোনটি সঠিক হবে বলো, কোনটি সঠিক? কোনটি সঠিক বলো? পরিমাপের ক্ষেত্র। দেখো এই প্রশ্নটার অ্যান্সার করতে গেলে তোমাদের পরিমাপ ও মূল্যায়ন অর্থাৎ মেজারমেন্ট ও অ্যাসেসমেন্ট এই দুটোর মধ্যে কি একটু পার্থক্যটা জানতে হবে, ঠিক আছে? মেজারমেন্ট আর অ্যাসেসমেন্ট দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে, পরিমাপ এবং মূল্যায়নের কি কোনটা হবে বলো? কেউ কেউ জানো, বলতে পারবে? কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো তোমাদের কয়েকটা পার্থক্যের কথা বলি প্রথমে পরিমাপ ও মূল্যায়নের মধ্যে। পরিমাপ কোনো বিষয়ে অভিক্ষায় প্রাপ্ত স্কোর, পরিমাপটা হলো একটা স্কোর, আর মূল্যায়নটা কি? স্কোরের পর্যালোচনা এবং তাৎপর্য, ঠিক আছে? পরিমাপটা হলো কি শুধু স্কোরটা, অর্থাৎ তুমি 100-তে 80 পেয়েছো, সেই 80টাই হচ্ছে পরিমাপ। এবং এবার 80টা তুমি পেলে সেটা কি তুমি ভালো না খারাপ স্টুডেন্ট, সেটার যে পর্যালোচনা সেটা হচ্ছে মূল্যায়ন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা কি? গাণিতিক সংখ্যা, অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে তুমি 100-তে 80 পেলে, এটা কি দ্বারা প্রকাশ পেল? গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ পেল। আর এটা কি? এটা হচ্ছে তথ্যের ব্যাখ্যা, অ্যাসেসমেন্ট, তথ্যের ব্যাখ্যা। অর্থাৎ এই যে তুমি 80 পেলে 100-তে, তাহলে এই 80 পাওয়ার মাধ্যমে তুমি কি ভালো শিক্ষার্থী না ভালো বিষয়ের উপরে তোমার ভালো জ্ঞান আছে না কম জ্ঞান আছে, এটার যে ব্যাখ্যা সেটাই হলো কি মূল্যায়ন। 3 নম্বর কি? প্রাক্ষোভিক ক্ষেত্রের বিষয়ে পরিমাপের পরিধির অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে প্রাক্ষোভিকটা কি পরিমাপের বিষয় নয়, আর এটা প্রাক্ষোভিক পরিমাপের বিষয়। অর্থাৎ তুমি এই যে 100-তে 80 পেলে, এতে তুমি ভালো পড়াশোনা করেছো না খারাপ পড়াশোনা করেছো না কম বুঝেছো কোনো একটা বিষয় না বেশি বুঝেছো, এইসব কিছু পর্যালোচনা হবে না পরিমাপে। কিন্তু অ্যাসেসমেন্টে কী হবে? মূল্যায়নে এটা তোমার প্রাক্ষোভিক পরিমাপের বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ তুমি কিভাবে পড়াশোনা করেছো, ক্লাসে কতক্ষণ ক্লাস করতে, তুমি পড়াশোনা চলাকালীন কী ধরনের প্রশ্ন করতে, এই যে বিষয় সমগ্র আলোচনা করা,
এটা হচ্ছে কি প্রাক্ষবিক পরিমাপের বিষয়, এটা হচ্ছে মূল্যায়নের বিষয়, ঠিক আছে। শুধুমাত্র পরিমাপের বিষয় নয়, এটা মূল্যায়নটা কি সেই 80 পাওয়ার পেছনের কারণটা ব্যাখ্যা করা, সেটা মূল্যায়নের মধ্যে পড়ছে। কিন্তু পরিমাপের ক্ষেত্রে কি শুধু সংখ্যাটা প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে প্রাক্ষবিক, এর সঙ্গে অন্তর্ভুক্ত নয় পরিমাপটা, কিন্তু অ্যাসেসমেন্টটা হচ্ছে প্রাক্ষবিক পরিমাপের বিষয়। তাহলে কোন অপশানটা হবে? এই যে তোমাদের 3টে বিষয় বললাম, সঠিক উত্তরটি হবে বি। সঠিক পরিমাপের যে পরিধি সেটা অনেক বেশি সংকীর্ণ মূল্যায়নের থেকে, ঠিক আছে। যেমন বুঝতেই পারছো যে পরিমাপ কি বোঝায়, তুমি 100-তে 80 পেয়েছো, এই 80 পেয়েছো এইটুকু বললেই পরিমাপের কাজ হয়ে গেল। কিন্তু এই 80 পাওয়ার পিছনে বিভিন্ন যে কারণ, তার যে পর্যালোচনা, সেটাই হচ্ছে কি মূল্যায়ন। দ্বিতীয়টা কি গাণিতিক সংখ্যা, অর্থাৎ 80টা কি একটা ডিজিট, তাই তো। এই যে গাণিতিক সংখ্যা দ্বারা পরিমাপের কাজটা কিন্তু হয়ে গেল। কিন্তু এই 80 পেলে আমরা কি বলবো? একটা স্টুডেন্টকে ভালো স্টুডেন্ট বলবো, সে তার বিষয় সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন করেছে তাই বলবো, তাই না। এর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাকে কি বলা হচ্ছে? মূল্যায়ন। তারপর কি 3 নম্বর কি বললাম? সে 80 পাওয়ার পিছনে শিক্ষক মহাশয় কতটা শিক্ষা দিলেন, শিক্ষার্থী কতটা শিক্ষা অর্জন করলো, শিক্ষা অর্জনের সময় শিক্ষার্থী কি কি প্রশ্ন করেছিলেন, কোন পরিবেশে শিক্ষার্থী ভালো নলেজ গেইন করেছিলেন। এই যে প্রাক্ষবিক যে বিষয়গুলো, এগুলো পরিমাপের অন্তর্ভুক্ত নয়। জাস্ট এই 80 দেখিয়ে দিল হয়ে গেল, তাই না। 80 দেখিয়ে দিল হয়ে গেল পরিমাপ। কিন্তু সে কতটা বুঝেছে, কি কোশ্চেন করেছে, কি না করেছে, সেটা পরিমাপের যে বিষয় সেটা হচ্ছে মূল্যায়নের অন্তর্ভুক্ত। তাহলে বোঝাই যাচ্ছে যে মূল্যায়ন বিষয়টা অনেক বেশি বিস্তৃত, তাই না, কিন্তু পরিমাপটা কি সংকীর্ণ। তাহলে সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর কোন ধরনের বিকাশ যাচাই করা হয়? দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, না সবকটাই? কি করা হয়? একটু এর আগের কোশ্চেনেই বললাম, তোমরা একটু মন দিয়ে কোশ্চেনটা পড়লে পেরে যাবে। মূল্যায়নের মাধ্যমে কি করা হয়? এই যে বললাম, কি বললাম 3 নম্বর পয়েন্টে প্রাক্ষবিক বিষয়টা আছে মূল্যায়নের বিষয়, কিন্তু পরিমাপের ক্ষেত্রে নয়। তাহলে প্রাক্ষবিক দেখতে পেলাম। মানসিক মানে কি? সে কতটা পেয়েছে স্কোর, তার পর্যালোচনা ও ব্যাখ্যা করা, এটা তো মূল্যায়নের বিষয়, মানসিক বিষয় অন্তর্ভুক্ত মূল্যায়নের সঙ্গে, তাই না, তাৎপর্য ব্যাখ্যা। তারপর কি দৈহিক মানে তথ্যের ব্যাখ্যা, অর্থাৎ প্রাক্ষবিক। এই যে প্রাক্ষবিকের মধ্যে কি আছে আমি বলেছিলাম, শিক্ষার্থী কি কোশ্চেন করলো, কতটা বুঝলো, তাই না, এই যে বিষয়গুলি, এই সবগুলি ঘটে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সবকটি। অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর এই সব ধরনের বিকাশকে যাচাই করা হয়, পর্যালোচনা করা হয়, সামগ্রিক পর্যালোচনা যাকে বলা হয় সোজা ভাষায়, ঠিক আছে। সোজা ভাষায় পুরো যে তার অ্যানালাইসিস, সেটা হচ্ছে মূল্যায়নের অন্তর্ভুক্ত। আর পরিমাপটা কি? জাস্ট একটা ডিজিট। 100 থেকে কেউ 40 পেয়েছে, 100 থেকে 50 পেয়েছে, জাস্ট ওই 50 বা 40 এই যে সংখ্যাটা, সেটাই হচ্ছে কি পরিমাপ। এবার কেন পেল, সে কতটা কম বুঝলো, বা কি পরিমাণ শিক্ষা অর্জন করেছে, বা কি কোশ্চেন করেছে, কতটা বুঝতে পারেনি, এই যে সামগ্রিক আলোচনা, এটাই হচ্ছে মূল্যায়ন। তাহলে সঠিক উত্তরটি হলো ডি। নেক্সট কোশ্চেন, কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য? দেখো এই যেটা বললাম ওটার উপরে কোশ্চেন, কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য? মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন সামগ্রিক পরিমাপের প্রক্রিয়া, মূল্যায়ন একটি বিচ্ছিন্ন সামগ্রিক পরিমাপের প্রক্রিয়া, মূল্যায়ন একটি দ্বিধাবিভক্ত আংশিক পরিমাপের প্রক্রিয়া, না মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন আংশিক পরিমাপের প্রক্রিয়া? কোনটা হবে? দেখো মূল্যায়ন কি বিচ্ছিন্ন? মূল্যায়ন অর্থাৎ মাঝে মাঝে মূল্যায়ন হয়, বিচ্ছিন্ন আকারে হয় না, সেটা নয়। দ্বিধা বিভক্ত আংশিক পরিমাপের প্রক্রিয়া, না এমন কিছু নয়। নিরবিচ্ছিন্ন আংশিক পরিমাপ, নিরবিচ্ছিন্ন ঠিকই কিন্তু আংশিক নয়। সঠিক উত্তরটি হচ্ছে নিরবিচ্ছিন্ন সামগ্রিক পরিমাপের প্রক্রিয়া। নিরবিচ্ছিন্ন সামগ্রিক, অর্থাৎ বিচ্ছিন্ন হবে না, এবং সমগ্র বিষয়ের উপরে সামগ্রিক পরিমাপের প্রক্রিয়া, এটাই হলো কি মূল্যায়ন। সঠিক উত্তরটি হচ্ছে এ। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলছে। নিচের কোনটি মূল্যায়নের উপাদান নয়?
অর্থাৎ এই যে সামগ্রিক যেটা বললাম মূল্যায়ন, এর উপাদান 9 কোনটা? শিক্ষার উদ্দেশ্য, মূল্যায়ন কৌশল, শিক্ষণ প্রদীপন না শিক্ষামূলক অভিজ্ঞতা? কোনটা হবে? মূল্যায়ন শিক্ষার উদ্দেশ্য তো আছে, মূল্যায়নের উপাদান, অর্থাৎ শিক্ষা তো বুঝতে হবে কিভাবে শিক্ষা অর্জন করা হয়, শিক্ষাদানের উদ্দেশ্য। মূল্যায়নের কৌশল, এটা মূল্যায়নের উপাদান, মূল্যায়নের কৌশল। শিক্ষামূলক অভিজ্ঞতা, হ্যাঁ অভিজ্ঞতাটাও মূল্যায়নের অংশ। যেটা উপাদান নয় সেটা হচ্ছে শিক্ষণ প্রদীপন। শিক্ষণ প্রদীপন এটা উপাদান নয়, আর যেটা নয় সেটাই হচ্ছে অ্যান্সার। সঠিক উত্তরটি হলো ডি। ডি। নিচের কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য নয়? কোনটা মূল্যায়নের বৈশিষ্ট্য নয়? কোনটা? মূল্যায়ন সামগ্রিক প্রক্রিয়া, মূল্যায়ন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতার বিচার না মূল্যায়ন নিরবিচ্ছিন্ন? কোনটা? নিচের কোনটি মূল্যায়নের বৈশিষ্ট্য নয়? মূল্যায়ন কি সামগ্রিক প্রক্রিয়া, মূল্যায়ন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতার বিচার, মূল্যায়ন নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া? কোনটা? বৈশিষ্ট্য নয় বলেছে। মূল্যায়ন সামগ্রিক প্রক্রিয়া ঠিক, মূল্যায়ন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া ঠিক, মূল্যায়ন নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া ঠিক। তাহলে ঠিক নয় কি পূর্ব অভিজ্ঞতার বিচার? না, এটা ঠিক নয়। তাহলে এটা বৈশিষ্ট্য নয় মূল্যায়নের, আর যেটা নয় সেটাই অ্যান্সার। তাহলে সঠিক উত্তরটি হলো সি। সি। নিচের কোনটি মূল্যায়নের পর্যবেক্ষণমূলক কৌশল? মূল্যায়নের পর্যবেক্ষণমূলক কৌশল কোনটা? মৌখিক পরীক্ষা, রেটিং স্কেল, নির্ণায়ক অভিক্ষা না বিশেষ প্রবণতার অভিক্ষা? কোনটা? নিচের কোনটি মূল্যায়নের পর্যবেক্ষণমূলক কৌশল? কোনটা? মৌখিক পরীক্ষা, রেটিং স্কেল, নির্ণায়ক অভিক্ষা না বিশেষ প্রবণতার অভিক্ষা? কোনটা? পর্যবেক্ষণমূলক স্কেল কোনটা? মৌখিক পরীক্ষা তো পর্যবেক্ষণের ব্যাপারটি নেই, পর্যবেক্ষণমূলক কৌশল বলেছে, তাহলে এটা পর্যবেক্ষণের মধ্যে পড়ছে না। বিশেষ প্রবণতার অভিক্ষা টেস্ট, বিশেষ প্রবণতার টেস্ট এটা না নির্ণায়ক অভিক্ষা, অর্থাৎ রেজাল্ট প্রকাশের ব্যাপার আছে নির্ণায়ক না, এমন কিছু নয়। সেটা হচ্ছে রেটিং স্কেল। এই যে রেটিং স্কেল, এটা হচ্ছে পর্যবেক্ষণমূলক কৌশল। ঠিক আছে, সঠিক উত্তরটি হলো বি। বি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মনোবৈজ্ঞানিক অভিক্ষার উদাহরণ নয়? নিচের কোনটি মনোবৈজ্ঞানিক অভিক্ষার উদাহরণ নয়? কোনটি? চেকলিস্ট, প্রবণতার অভিক্ষা, বুদ্ধির অভিক্ষা না ব্যক্তিসত্তার অভিক্ষা? কোনটা? নিচের কোনটি মূল্যায়নের পর্যবেক্ষণমূলক নিচের কোনটি মনোবৈজ্ঞানিক অভিক্ষার উদাহরণ নয়? কোনটি? দেখো, বুদ্ধির অভিক্ষা তো মনোবৈজ্ঞানিক অভিক্ষা। প্রবণতা অর্থাৎ আমি প্রথম পরীক্ষায় প্রথম টেস্টে 40 পেলাম, দিয়ে আমি ভাবলাম যে সত্যিই তো রেজাল্ট খারাপ, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলাম, দিয়ে তারপরে পরীক্ষায় 50 পেলাম, ঠিক আছে। তারপর ভাবলাম যে না আরও ভালো করতে হবে, দিয়ে তারপরে কত পেলাম? 55 পেলাম। এই যে প্রবণতা, এটাও কি মনোবৈজ্ঞানিক অভিক্ষার মধ্যে পড়ছে। ব্যক্তিসত্তার অভিক্ষা, ব্যক্তিসত্তা অর্থাৎ 40 পাওয়াটা আমার ঠিক হয়নি, আমাকে 50 পেতে হবে, 50 পাওয়াটা ঠিক হয়নি, 60 পেতে হবে। এই যে ব্যক্তিসত্তা, এটাও অভিক্ষার মধ্যে পড়ছে। যেটা পড়ছে না সেটা হচ্ছে চেকলিস্ট। চেকলিস্ট মনোবৈজ্ঞানিক অভিক্ষার উদাহরণ নয় কি? চেকলিস্ট। সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, যে অভিক্ষায় কোনো একটি শিক্ষার্থীর পারদর্শিতার সঙ্গে অপর পরীক্ষার পারদর্শিতার তুলনা করা হয় সেই ধরনের টেস্টকে কি বলা হয়? ঠিক আছে, অভিক্ষা মানে টেস্ট। তাহলে যে টেস্টের মাধ্যমে একটা শিক্ষার্থীর পারদর্শিতার সঙ্গে অপর পারদর্শিতার তুলনা করা হয় সেই টেস্টকে কি বলা হয়? কি বলা হয় বলো? কোনটা বলা হয়? এনআরটি, এনপিসি, এআরসি না সিআরটি? কোনটা? কোনটা বলা হয়? কোনটা বলা হয় বলো? এনআরটি, সিআরটি, এআরসি
না এনপিসি কোনটা? দেখো এনআর, এটাকে তোমাদের সঠিক উত্তরটি হবে তোমার এনআরটি। এনআরটি অর্থাৎ নর্ম ভিত্তিক অভিক্ষা, নর্ম রেফারেন্স টেস্ট, আদর্শ মান ভিত্তিক পরীক্ষা, নর্ম রেফারেন্সড টেস্ট, আদর্শ ভিত্তিক পরীক্ষা, আদর্শ ভিত্তিক অভিক্ষা বা টেস্ট। এটি কি হয়? এর উদ্দেশ্য হচ্ছে এক শিক্ষার্থীর সঙ্গে অন্য শিক্ষার্থীর তুলনা করা হয় পারদর্শিতার। ঠিক আছে, আর কি করা হয়? অভিক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয় পাঠ্য বিষয়বস্তু সাধারণ বিবরণ অনুসারে, অর্থাৎ এ ও বি এর সঙ্গে তুলনা করা হবে কিসের ভিত্তিতে? কোনো একটা চ্যাপ্টার বা ধরো ইতিহাস, ইতিহাস কে কতটা জানে এই বিষয়ের উপরে দুজনের মধ্যে তুলনা করা হয়, ইতিহাস সাবজেক্টের উপরে কথার কথা বলছি। তাহলে এই পাঠ্যসূচির বিষয়বস্তু অনুসারে এই দুজনের মধ্যে তুলনা করা। ধরো ইতিহাস, ভূগোল, অঙ্ক এগুলোকে কি প্যারামিটার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, পাঠ্য বিষয়বস্তু এর উপরে এদের মধ্যে এনআরটি টেস্ট করা হয়, দুজনের মধ্যে কে কতটা ভালো পারে। ঠিক আছে, অর্থাৎ তুলনা করার জন্য কি ব্যবহার করা হয়? বিষয়ভিত্তিক বিষয়, ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক ইত্যাদি। তারপরে কি আরেকটা কি করা হয়? এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর। 3 নম্বর কি? একটা পুরো দল, এখানে অনেকে আছে, অনেক শিক্ষার্থী আছে, এ বি সি ডি ই এফ। ধরো তুমি হচ্ছে এ, তাহলে তোমার অবস্থানটা কোথায় এখানে এটা নির্ধারণ করা হয় এনআরটির মাধ্যমে। অর্থাৎ একটি শ্রেণী বা দলের মধ্যে শিক্ষার্থীদের পারস্পরিক অবস্থান বিষয়ে এর ব্যবহার দেখা যায়। অর্থাৎ এখানে অনেকে আছে, অনেক শিক্ষার্থী, এগুলো ধরো এক একটা শিক্ষার্থী এ বি সি ডি ই এফ। ঠিক আছে, তাহলে প্রথমে আছে এ, তারপর বি, তারপর সি, তারপর ই, তারপর ডি, তারপর এফ। এই যে এদের অবস্থান, অর্থাৎ এই শিক্ষার্থীরা কি তোমার প্রত্যেকে নিজের অবস্থানটাকে জানতে পারলো কে কোথায় আছে, এটাও নির্ধারণ করা হয় এনআরটির মাধ্যমে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো বি। নেক্সট, যে অভিক্ষায় একটি নির্দিষ্ট মান অনুযায়ী অর্জিত জ্ঞানের পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয় তাকে কি অভিক্ষা বলা হয়? তাকে কি অভিক্ষা বলে? যে টেস্টে কি করা হয়? একটা শিক্ষার্থীর পারদর্শিতার সঙ্গে যে অভিক্ষায় একটি নির্দিষ্ট মান অনুযায়ী অর্জিত জ্ঞানের বা পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয় তাকে কি বলা হয়? কোন অভিক্ষা, কি টেস্ট বলে? কি টেস্ট বলা হয়? যে অভিক্ষায় একটি নির্দিষ্ট মান অনুযায়ী অর্জিত জ্ঞানের বা পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিআরটি। এনআরটি পড়লাম, এবার হচ্ছে সিআরটি। অর্থাৎ সিআরটিতে কি করা হয়? কোনো একটা বিষয়কে ফিক্সড করে নেওয়া হয়। ঠিক আছে, ধরো একটা প্যারামিটার ঠিক করলো যে ইতিহাস, তাহলে সেই ইতিহাস বিষয়টা কে কতটা জানে, ঠিক আছে, সেই ইতিহাস বিষয়টা কে কতটা জানে সেটার উপরে এই শিক্ষার্থীদের ধরো টেস্ট করা হলো, এ বি সি ডি সকল শিক্ষার্থীকে টেস্ট করা হলো একটা বিশেষ জ্ঞান, ঠিক আছে, অর্জিত জ্ঞান বা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে সকলের মধ্যে কি করা হবে? পারদর্শিতার পরিমাপ করা হবে। ধরো ইতিহাস ফিক্সড করা হলো, তাহলে এই ইতিহাস কে কতটা জানে, এই যে পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিআরটি, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। অর্থাৎ একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে, এর উপর ভিত্তি করে এদের পারদর্শিতাকে নির্ণয় করা হয়, পারদর্শিতাকে যাচাই করা হয়, মাত্রা নির্ধারণ করা, এটা হচ্ছে সিআরটি। আর এনআরটি কি বললাম? আদর্শ মান ভিত্তিক। ঠিক আছে,
আদর্শ মান ভিত্তিক, অর্থাৎ সমগ্র বিষয়ের উপরে। ক্রাইটেরিয়াতে একটা নির্দিষ্ট বিষয় ফিক্সড করবে, আর নর্মে কি, নর্মে নির্দিষ্ট বিষয় ফিক্সড করবে না, মোটামুটি সবগুলো বিষয়ের উপরে একটা আদর্শ তৈরি করে তাদের মধ্যে তুলনা করা হয়। এটা হচ্ছে নর্ম ভিত্তিক, আর নির্দিষ্ট করে দিলে সেটা হচ্ছে ক্রাইটেরিয়া ভিত্তিক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, ক্রমাগত সার্বিক মূল্যায়ন বিদ্যালয়ের মধ্যে কি হয়? প্রতি 3 মাস অন্তর হয়, না সারা বছর ধরে হয়, না 1 মাস অন্তর হয়, না বছরের বিভিন্ন সময়ে হয়? কোনটা কোনটা হবে? কোনটা হবে বলো? ক্রমাগত সার্বিক মূল্যায়ন বিদ্যার মধ্যে প্রতি 3 মাস অন্তর হয়, না বছরের বিভিন্ন সময় হয়, না সারা বছর ধরে হয়, না 1 মাস অন্তর হয়? কোনটা হবে বলো? কে পারবে? ক্রমাগত, ক্রমাগত মানে কি? পরপর পরপর পরপর, অর্থাৎ ধারাবাহিক বা সার্বিক যাই বলো না কেন সেটা হয়। সেটা কি প্রতি 3 মাস অন্তর হয়, না 1 মাস অন্তর হয়, না বছরের কি বিভিন্ন সময় হয়? বিভিন্ন সময় বলতে না, বিভিন্ন সময় মানে কি 2 মাসে একটা, 4 মাসে একটা, 5 মাসে একটা, এরকম কি হয়? এমন কিছু না, এটা হবে সারা বছর ধরে হয়। সারা বছর ধরে হয়, অর্থাৎ 3 মাস অন্তর একটা হবে, তারপর 6 মাসের মাথায় একটা হবে, 9 মাসের মাথায়, এখন কি আমাদের সেমিস্টার, তাই না? তো 3 মাস অন্তর অন্তর, তারপর 12 মাসে একটা হবে, তাহলে কি সারা বছর ধরে চলছে, তাই না? বিভিন্ন সময় তো নয়, বিভিন্ন সময় কথাটা ঠিক নয়, 3 মাস অন্তর এটাও কথাটা ঠিক নয়, 1 মাস অন্তর ঠিক নয়, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বি। বি। সিসিই এর পুরো নাম কি? সিসিই এর পুরো নামটা কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, না কম্প্রিহেন্সিভ এডুকেশন, কমপ্লিট কন্টিনিউ এভলিউশন, না কোনোটাই নয়? সঠিক উত্তরটি হলো এ। এটা তোমরা মনে রেখে দিবে, ঠিক আছে? সিসিই মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন। সঠিক উত্তরটি হলো এ। নেক্সট কোশ্চেন, মূল্যায়ন হলো শিক্ষা ব্যবস্থার কি? অবিরাম পদ্ধতি, ক্ষুদ্র পদ্ধতি, অবিচ্ছিন্ন অঙ্গ, না কোনোটাই নয়? কি হবে? মূল্যায়ন হলো শিক্ষা ব্যবস্থার একটি কি? অবিচ্ছেদ্য অঙ্গ। অবিচ্ছেদ্য, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দিতে হবে, শিক্ষা নিতে হবে, তার সঙ্গে মূল্যায়নও চলবে। মূল্যায়ন না হলে তো বোঝা যাবে না যে কীভাবে শিক্ষা পদ্ধতি ঠিক আছে কিনা, বোঝা যাবে না, এবং শিক্ষার্থীরা শিক্ষা ঠিকঠাক নিতে পারছে কিনা, বা কতটা নিতে পারছে, কতটা কমতি আছে, এই বিষয়গুলো মূল্যায়ন না হলে বোঝা যাবে না। তাহলে এটা একটা অবিচ্ছেদ্য অংশ। সঠিক উত্তরটি হলো বি। নেক্সট কোশ্চেন, মূল্যায়ন প্রক্রিয়ার অংশ কোনটা? শিক্ষার উদ্দেশ্য, মূল্যায়ন কৌশল, শিক্ষণ অভিজ্ঞতা, না সবকটি? কোনটা মূল্যায়নের অংশ? কি শিক্ষার লক্ষ্য? অবশ্যই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার কমতি বোঝা যায়। মূল্যায়নের কৌশল? অবশ্যই শিক্ষণ অভিজ্ঞতা। হ্যাঁ, সঠিক উত্তরটি হলো সবকটি। সবকটি, ডি। শিক্ষাগত পরিমাপের উপরে মূল্য আরোপ করার কাজকে কি বলা হয়? অভীক্ষা, পরীক্ষা, নিরীক্ষণ, মূল্যায়ন? কোনটা? শিক্ষাগত পরিমাপের উপরে মূল্য আরোপ করার কাজকে কি বলা হয়? অর্থাৎ তুমি কতটা শিক্ষা অর্জন করেছো, এই যে পরিমাপের উপরে মূল্য আরোপ করা, এটার যে মূল্য দেওয়া, অর্থাৎ তোমার যদি কি থাকে, শিক্ষাগত জ্ঞান থাকে, শিক্ষাগত নলেজ থাকে, ধরো তোমার যে নলেজটা আছে কোনো একটা বিষয়ের প্রতি, সেটাতে তুমি 80 পেয়েছো, 100তে 80 পেয়েছো, অর্থাৎ এই 80 পেলে কি তুমি একটা জায়গায় আছো, ভালো জায়গায়। এই ভালো জায়গায় আছো, এটা নির্ধারণ প্রক্রিয়াকে কি বলা হয়? সামগ্রিক, সেটাকে বলা হয় মূল্যায়ন। অর্থাৎ পরিমাপের ওপরে মূল্য আরোপ করার যে কাজ, সেটাকে কি বলে? মূল্যায়ন। ঠিক আছে, মূল্যায়ন, ডি।
অর্থাৎ শিক্ষাগত পরিমাপের উপরে মূল্য আরোপ করার কাজকে কী বলা হয়? মূল্যায়ন। মূল্যায়ন। তারপর শিক্ষার্থীর আচরণের উপরে মূল্য আরোপ করার প্রক্রিয়াকে কি বলা হয়? আচরণের উপরে মূল্য আরোপ করা। এটা এর আগে কি পড়লাম? শিক্ষাগত পরিমাপ, শিক্ষাগত জ্ঞান পরিমাপ, ঠিক আছে? একে কি বলা হয়? মূল্যায়ন। এবার কি বলছে? আচরণের উপরে মূল্য আরোপের যে প্রক্রিয়া সেটাকে কি বলছে? কি বলছে? ব্যক্তি সত্তার মূল্যায়ন না, পরীক্ষা না, শিক্ষাগত পরিমাপ না, এটা হচ্ছে শিক্ষাগত মূল্যায়ন, ঠিক আছে? শিক্ষার্থীর আচরণের উপরে মূল্য আরোপের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় শিক্ষাগত মূল্যায়ন। ওকে, নেক্সট। তাহলে সঠিক উত্তর এখানে হলো এ। এগুলো সোজা কোশ্চেন, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। পরিমাপ প্লাস আরোপিত মূল্য সমান কি? পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট প্লাস আরোপিত মূল্য প্লাস মূল্যায়ন, এর যে যোগফল সেটা কি? শিক্ষণ, মূল্যায়ন না পরীক্ষা? কোনটা? পরিমাপ এবং আরোপিত মূল্য অর্থাৎ মেজারমেন্ট মানে প্রথমে অঙ্ক বিষয়টার উপরে, ধরো অঙ্ক বা অন্য কোনো বিষয়ে সে 85 পেল, 100তে 85 পেল, তাহলে 85টা পেল, এটা এই যে ডিজিটের দ্বারা প্রকাশ করছে এটাকে কি বলা হয়? পরিমাপ। তাহলে পরিমাপ হলো। এবার 85 পাওয়া মানে কি? 85 পাওয়া মানে ছেলেটা যথেষ্ট ভালো ছেলে, তার শিক্ষাগত জ্ঞান আছে, তার বিষয়ের উপরে বেশি দক্ষতা আছে, তাই তো? তাহলে এটা যে তাৎপর্য ব্যাখ্যা করলাম 85-র মাধ্যমে, যে ছেলেটা ভালো ছেলে, ছেলেটার জ্ঞান বেশি, ছেলেটা বেশি শিখেছে, এই যে মূল্য নির্ধারণ করা এটাকে কি বলা হয়? আরোপিত মূল্য। তাহলে এই যে সামগ্রিক প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম হচ্ছে মূল্যায়ন। টেস্ট তো একটা কিছুক্ষণের বিষয়, শিখন এখানে প্রশ্ন নয়, এটা হচ্ছে মূল্যায়ন। শিক্ষণ তো টিচাররা দেয় আর শিক্ষার্থীরা শেখে, তাহলে সামগ্রিক হচ্ছে মূল্যায়ন। সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, মূল্যায়ন শব্দটির আভিধানিক অর্থ কি? এই যে মূল্যায়ন করছি এতক্ষণ থেকে, এই মূল্যায়ন শব্দটির আভিধানিক অর্থটা কি? কোনো কিছুর বিচার করা, কোনো শিখন কৌশল, কোনো পরিমাপের ওপরে মূল্য আরোপ করা না অভিক্ষা? কোনটা? এই যে মূল্যায়ন এতক্ষণ ধরে বকবক করছি, এই মূল্যায়ন শব্দটির আভিধানিক অর্থটা কি? কোনো কিছুর বিচার করা, কোনো শিখন কৌশল, কোনো পরিমাপের উপরে মূল্য আরোপ করা না অভিক্ষা? কোনটা? কোনো কিছুর বিচার করা, মূল্যায়নের মাধ্যমে কোনো কিছুর বিচার করা তাও নয়। কোনো শিখন কৌশল অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে শেখালে শিক্ষার্থীরা বেশি শিখবে, এটাকে কি মূল্যায়ন বলছে? না, এমন কিছু নয়। অভিক্ষা, টেস্ট। মূল্যায়ন মানে কি টেস্ট? এটা এক ধরনের টেস্ট, কিন্তু টেস্টটা কম সময়ের নিরিখে ব্যবহার করা হয়, আর মূল্যায়ন একটা সামগ্রিক বড় প্রেক্ষাপটে ব্যবহার করা হয়। তাহলে পরিমাপের উপরে মূল্য আরোপ করা, সি। মূল্যায়ন বলতে শিক্ষাক্ষেত্রে একটা কি বোঝায়? মূল্যায়ন বলতে শিক্ষাক্ষেত্রে একটা কি বোঝায়? প্রক্রিয়া, মূর্ত বিষয়, অভিক্ষা না মূল্য নির্ধারণ? কোনটা? মূল্যায়ন বলতে কি বোঝায়? কি বোঝায়? মূল্যায়নটা কি শিক্ষাক্ষেত্রে? কি? মূল্য নির্ধারণ, অভিক্ষা, টেস্ট, মূর্ত বিষয় মানে কোনো চেনাশোনা বিষয়, মূর্ত বিষয় যে করতে হবে বাস, না কোনটা হবে ঠিক? মূল্য নির্ধারণ অর্থাৎ মূল্য নির্ধারণ করে ছেড়ে দিলাম, না এমনটা নয়। অভিক্ষা, টেস্ট তো একটা সীমিত অর্থে ব্যবহার করা হয়, টেস্ট নয়। মূর্ত বিষয় অর্থাৎ এটা কি মূর্ত বিষয়? না, মূর্ত বিষয় এমন কিছু নয়। এটা হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া মূল্যায়ন।
সামগ্রিক প্রক্রিয়া। অর্থাৎ কেন, তুমি আজ 5-এ পড়ছো, 5-এ মূল্যায়ন হবে, আবার 6-এ পড়ছো, সেখানেও কি সারা বছর সেটাও মূল্যায়ন হবে, আবার 7-এ উঠছো, 7-এও তো একই প্রক্রিয়া হবে, অর্থাৎ এটা একটা প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো এ। এবার দেখো কি বলছে, ফর্মেটিভ আর সামেটিভ, এটার মানে কি? ফর্মেটিভ আর সামেটিভ কোনটা হবে? দেখো আমি প্রথমে বললাম ফর্মেটিভ হয় মাঝখানে ধরতে পারো, মোটামুটি সোজা ভাষায় মাঝখানে। আর সামেটিভ হচ্ছে একেবারে শেষে। কোনটা হবে তাহলে? ফর্মেটিভ কোর্স শেষের না, শেষের তো সামেটিভ হয়। শুরু করার সময় নাই। চূড়ান্ত মূল্যায়ন চূড়ান্ত নয়, এটা হচ্ছে বি, কর্ম চলাকালীন, মাঝখানে ধরতে পারো, এটা হচ্ছে ফর্মেটিভ বি। আর সামেটিভ কি? চূড়ান্ত মূল্যায়ন, শুরু হওয়ার সময় না, কর্মচালীন তো ফর্মেটিভ। কোর্স শেষের মূল্যায়ন, কোর্স শেষ, এই দুটোর মধ্যে একটু ভ্যারি করতে পারে ভাষাটা, কিন্তু সঠিক উত্তরটি হবে বি, চূড়ান্ত মূল্যায়ন, একেবারে চূড়ান্ত, এর পরে কোনো আর রাস্তা নেই। কোর্স শেষ মানে কি বোঝায়? কোর্স শেষ মানে বোঝায় যে হ্যাঁ, পুরো সিলেবাসটা শেষ হলো ক্লাসে, কিন্তু সিলেবাস শেষ হওয়ার পরেও কী থাকে ব্যাপার? এক্সাম নেওয়ার ব্যাপার থাকে, এক্সামে কত পেলো সেই ব্যাপারটা থাকে, সেই ব্যাপারের সঙ্গে তার যে সামগ্রিক মূল্যায়ন, অর্থাৎ 70 পেলে সেই শিক্ষার্থী কেমন, 80 পেলে কেমন, 65 পেলে কেমন, এই যে ব্যাখ্যা, সেটাও মূল্যায়নের মধ্যে পড়ছে, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন। সঠিক উত্তরটি হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, কোনটি মূল্যায়নের উদ্দেশ্য নয়? কোনটি? এ, মূল্যায়ন সুশিক্ষণে সাহায্য করে, মূল্যায়ন শিক্ষণ পদ্ধতির উন্নতি সাধনে সহায়তা করে, মূল্যায়ন দৈহিক বিকাশকে পরিমাপ করে, মূল্যায়ন নির্দেশনায় সাহায্য করে। কোনটি নয় বলেছে বলো? দেখো, সুশিক্ষণে সাহায্য করে, উন্নতি সাধনে সাহায্য করে, নির্দেশনায় সাহায্য করে, কিন্তু করে নাকি দৈহিক বিকাশ পরিমাপ করে মূল্যায়নের মাধ্যমে? না, এমন কিছু নয়, বিষয়টা এমন কিছু নয়। তাহলে যেটা নয় সেটাই উত্তর, উদ্দেশ্য নয় বলেছে কোনটা, তাহলে সঠিক উত্তরটি হলো সি। নেক্সট কোশ্চেন, মূল্যায়নের মূল উদ্দেশ্য কী হওয়া উচিত? এ, শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করা, বি, শিক্ষার্থীদের কৃতিত্বের পরিমাপ করা, সি, ছাত্রকে পরবর্তী শ্রেণীতে উন্নতি করা যায় কিনা তা নির্ধারণ করা, ডি, শিক্ষায় কোনো ফাঁক আছে কিনা তা নির্ধারণ ও উপযুক্ত ব্যবস্থা করা। কোনটা? মূল্যায়ন মানে কি? শিক্ষার্থীদের শুধু একটা ভুল খুঁজে বের করব এমনটা নয়, কৃতিত্বের পরিমাপ করা আছে, কিন্তু শুধু এটা তাও নয়, এখানে বিভিন্ন অপশান আছে। ছাত্রকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা যায় কিনা তা নির্ধারণ করা, না এমনটা কিছু নয়। সিএরটা হবে না, কারণ কি, কেউ 40 পেতে পারে, সেও তো পরের ক্লাসে যাবে, কেউ 50 পেলে তাও তো যাবে, কেউ 60 পেলে তাও তো যাবে, কিন্তু প্রশ্নটা কি, যে 40 পেল তাকে কিভাবে 60 পাওয়াতে হবে, বা যে 60 পেল তাকে কিভাবে 80 পাওয়াতে হবে, সেটাই নির্ধারণ করতে হবে। অর্থাৎ শিক্ষায় কোনো ফাঁক আছে কিনা তার নির্ধারণ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। ঠিক আছে, শিক্ষায় কোনো ফাঁক আছে কিনা এটা কি নির্ধারণ করতে হবে, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সঠিক উত্তরটি হলো ডি। নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের একটি উপকরণ নয়? গঠনমূলক মূল্যায়নের একটি উপকরণ নয় কোনটা? মৌখিক প্রশ্ন, কুইজ ও খেলা, অ্যাসেসমেন্ট না টার্ম টেস্ট? কোনটা? নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের একটি উপকরণ নয়? গঠনমূলক যে মূল্যায়ন এর উপকরণ নয় কোনটা? বলো।
গঠনমূলক মূল্যায়নের একটি উপকরণ। অ্যাসেসমেন্ট, হ্যাঁ মূল্যায়ন। মৌখিক প্রশ্নটা মূল্যায়নেরই অংশ। কুইজ ও খেলা, হ্যাঁ কুইজ ও খেলার মাধ্যমে একটা গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্য। টার্ম টেস্ট, এটা টার্ম টেস্ট, অর্থাৎ টার্ম টেস্ট মানে কি, দুটো চ্যাপ্টার হলো, একটা তোমার টেস্ট নিয়ে নিল, আবার তিনটে চ্যাপ্টার হলো, আবার একটা টেস্ট নিয়ে নিল। এই যে ভিন্ন ভিন্ন ছোট ছোট টেস্টগুলো, এটা কি গঠনমূলক মূল্যায়নের একটি উপকরণ? না, এটা উপকরণ নয়। অ্যাসেসমেন্টটা পুরো কি হয়, সারা বছর শেষে হয়, এটা একটা মূল্যায়ন। মৌখিক প্রশ্ন হয়, অর্থাৎ রেজাল্ট বের হওয়ার আগে মৌখিক প্রশ্ন করা হয়, মৌখিক এক্সাম হয়, এটাও মূল্যায়ন। কুইজ খেলা, এটাও মূল্যায়ন। টার্ম টেস্টটা মূল্যায়ন নয়, আর যেটা নয় সেটা হলো উত্তর। নিচের কোনটি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করার কৌশল নয়? ফর্মেটিভ মানে আমরা কি জানলাম, কর্ম চলাকালীন, অর্থাৎ মাঝখানে যে মূল্যায়নগুলো হয় সেগুলো। তাহলে সেগুলো করার জন্য কোনটি কৌশল নয়, কোনটি কথোপকথন, সি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বি বহু নির্বাচনী প্রশ্ন, ডি মৌখিক প্রশ্ন, কোনটা? দেখো, ফর্মেটিভে মৌখিক প্রশ্ন করা হয়, কথোপকথন করা হয়, অতি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়, বহু নির্বাচনী প্রশ্ন এটা করা হয় না, এটা হয় না। ফর্মেটিভ অ্যাসিস্ট্যান্ট করার কৌশল নয় কোনটা? বহু নির্বাচনী প্রশ্ন, এটা নয়। সঠিক উত্তরটি হলো বি। তাহলে এই হলো তোমাদের আজকে প্র্যাকটিস সেট 1, এই চ্যাপ্টারের প্র্যাকটিস সেট 1, অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এবং অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এই চ্যাপ্টারের প্রথম প্র্যাকটিস সেট হলো এটা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পারো বা মনে করো যে না আরও ভালো করার দরকার আছে ভিডিওটা, সে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কমেন্ট পাওয়ার জন্য আমি উৎসুক হয়ে থাকি। তোমাদের ভালো লাগুক, খারাপ লাগুক বা মাঝামাঝি থাকুক, যাই থাকুক না কেন অবস্থান, তোমরা সেটাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, কারণ অনেকে আছে যারা টিউশন নিতে পারে না আর্থিক অভাবে, তাদের অনেক হেল্পফুল হবে বিষয়টা। তোমরাও গুরুত্ব সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাদের দক্ষতাটা বেড়ে যাবে, ঠিক আছে? তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো করে সকলে পড়াশোনা করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।